জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে হতাহতদের খসড়া তালিকা প্রকাশ, মিলেছে 858 জন শহীদের তথ্য। অব্যাহত রয়েছে যাচাই বাছাই। ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েও আসামি দেশে না থেকেও মামলায় ফাঁসছেন অনেকে। হয়রানি বন্ধে সরকারের পদক্ষেপ দাবি। গাড়ি চাপায় সহপাঠী নিহতের ঘটনায় বুয়েটে বিক্ষোভ, পুলিশের অসহযোগিতার অভিযোগ। 3 আসামির রিমান্ড শুনানি আজ। সাভারে একই রাতে 3 ডাকাতির ঘটনায় আতঙ্ক, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের, তদন্ত কমিটি গঠন। এবং নানা সংকটে জর্জরিত কুষ্টিয়ার দৌলতপুরের স্বাস্থ্য কমপ্লেক্স, দালালের দৌরাত্মে রোগীর ভোগান্তি, গতানুগতিক সমাধানের আশ্বাস। দর্শক শুভ সকাল, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের তালিকায় 858 জন শহীদ এবং 11,551 জন আহতের নাম প্রকাশ করা হয়েছে। শনিবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলায় গঠিত কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রথম ধাপের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যা আগামী 23 ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এই তালিকা চূড়ান্ত করতে আরও যাচাই বাছাই চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চব্বিশের বিপ্লবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা মামলা ড্রাফট করে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দিয়ে রমরমা বাণিজ্য করছে একটি চক্র। আন্দোলনে অংশগ্রহণকারী এবং বিদেশে থাকা ব্যক্তিদের করা হয়েছে আসামি। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ ৪র্দশ পর্ব অনুসন্ধান করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মেহেদী নূর। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। ওষুধ ব্যবসায়ী মোবারকের নাম ও তার স্বাক্ষর জালিয়াতি করে করা একটি ভুয়া মামলার কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বাণিজ্য করছে একটি মহল। বিপাকে থানায় জিডি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি। আমি আসলে মূলত ওষুধের ব্যবসা করি আজকে 20 বছর যাবত। কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো কেউর সাথে আমি কোনো চলাচল নাই। এখন কিছু চক্র আমার নাম দিয়ে সেটা ওই বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে মামলা দিয়ে আমাকে বাদী দিয়ে আসলে এই বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমার ছড়াই দিছে। আসলে এই ব্যাপারে আমি জানি না কিছু। এমন মিথ্যে মামলা আর বাণিজ্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 5 আগস্টের পর একাধিক মামলায় আসামি হয়েছেন অনেক নিরীহ মানুষ। অনেকেই দেশে না থেকেও হয়েছেন আসামি। এখন শিকার হচ্ছেন অব্যাহতির নামে চাঁদাবাজির। আমি আমরা প্রবাসে থাকি এবং আমরা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই। আওয়ামী লীগ, বিএনপি কোনো পার্টির সাথে আমরা জড়িত নাই। 5 আগস্ট যে ঘটনা হয়েছে, ঘটনার ইয়াতে আমাদেরকে মামলায় ঢোকাই দিছে। আমার ভাইগনা শহীদুল ইসলাম, ওর নামে একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার হয়েছে। সে আদৌ হয়তো বাড়ি ঘরে থাকতে পারে না, ভয়ভীতি আছে। হ্যাঁ, কোন সময় তার অ্যারেস্ট করে নেওয়া যায়, কিন্তু সে তো একটা স্বচ্ছ ব্যক্তি। হ্যাঁ, তার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা যেটা হয়রানিমূলক, এবং আমরা তো এটাতে হয়তো দুঃখ প্রকাশ করি। আন্দোলনে অংশগ্রহণ করেও মামলার আসামি হয়েছেন বিএনপি, জামাত ও হেফাজত ইসলামের নেতাকর্মীরা। এমন হয়রানি বন্ধে সরকারের পদক্ষেপ চাইছেন তারা। 5 আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে, এগুলা কিন্তু বাদী বিএনপির লোক না, ঠিক আছে? এই বাদীগুলা যাদের পরিবার নিহত হয়েছে বিভিন্ন সময় আর কি। আর ব্রাহ্মণবাড়িয়ার প্রেক্ষাপটটা ভিন্ন। আমাদের এখানে আপনারা জানেন যে এই হেফাজতের আমাদের প্রায় 17 জন আলেম ওলামার এই ফ্যাসিস্ট সরকার
মানে আমি বলি হত্যা করেছে বিভিন্ন সময়। তো আমি আমার জীবনে প্রথম থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত। এই 15 বছর আওয়ামী লীগের রাজনৈতিক আমলে আমি অনেক হয়রানির শিকার হয়েছি, মামলা হকাইছি। 28শে অক্টোবর ঢাকা যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে আমি অংশগ্রহণ করি। আমাদের যিনি ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী তথা পুরা বাংলাদেশে যিনি মুরব্বী আল্লামা শাইখ সাইদুর রহমান দামদ বারাকাতুহু এবং জামিয়া নুসিয়ার মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহ মুফতি মুবারকুল্লাহ সাহেব দামদ বারাকাতুহু দুজনের নির্দেশ হইল যে মামলা প্রথম তো হইল হেফাজতে ইসলাম কোনো মামলা করতেছে না, মামলা করতেছে যারা মারা গেছে তাদের ফ্যামিলি মামলা করতেছে, যেমন কাহারু বাবা, কাহারু ভাই, কাহারু বোন মামলা করতেছে। তো এটা নিয়ে যারা একেবারে নির্দোষ ব্যক্তিদেরকে যে মামলার মধ্যে জড়াইতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। পুলিশ বলছে মামলা বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন তারা। বিভিন্ন জায়গায় রেড দিয়েছি, এটা জানার পর থেকে আমি নিজে ওসিকে বলেছি যে যেহেতু টাইপ হয় কম্পিউটার আকারে, এটা অনলাইনে যাচ্ছে, টাইপ যেহেতু হয়, সুতরাং যেখানে কম্পিউটারের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আমি বলছি রেড দেওয়ার জন্য এবং আমাদের এক্সপার্টকে নিয়ে যাওয়ার জন্য কম্পিউটারের যারা, তারা গিয়ে কম্পিউটারে সার্চ করে দেখবে এই ধরনের তাদের সেভ ফাইলসে এ ধরনের কোনো কিছু আছে কিনা। যেই হোক, আমার কথা হলো এটা একটা অন্যায় জিনিস, এটাকে অবশ্যই নিবৃত্ত করতে হবে এবং আমি এটা করে ছাড়বো ইনশাআল্লাহ। জুলাই আগস্ট বিপ্লবে আহত ও নিহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত 31টি মামলা হয়েছে। এতে হয়রানি হচ্ছে শত শত নিরীহ পরিবার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংস্কারের জন্য নির্বাচন নয়, বরং নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ভোট চায় জনগণ। আর নেতাকর্মীদের জনকল্যাণে কাজ করার নির্দেশনা দেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সাইফুর রিপনের প্রতিবেদন। শনিবার ময়মনসিংহের হালুয়াঘাটে স্থানীয় বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষার সুযোগ নেই বলে দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়। রাজনৈতিক দল যতক্ষণ ভূমিষ্ঠ না হবে, যতক্ষণ বড় না হবে, যতক্ষণ তিনি নির্বাচন কমিশন থেকে অনুমোদন না পাবেন, ততদিন যদি অপেক্ষা করতে হয়, তিনি সরকারকে নিরপেক্ষ থাকতে পারবে। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য তো নির্বাচন না। কথা বলেন প্রতিবেশী দেশ ভারতে অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েও। ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য হল আওয়ামী লীগ, এটা বর্জন করে। সুতরাং ভারত অনেক কিছু পাঠাতে পারবো, এই মাল পাঠাতে পারবো, সেলাই পথে কাপড় পাঠাইতে পারবো, পাথর পাঠাইতে পারবো, কয়লা পাঠাইতে পারবো, অন্যান্য সবই পাঠাইতে পারবো, এটি কিন্তু পাঠাইতে পারবো। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সব প্রতিষ্ঠান আওয়ামী দোসর মুক্ত করতে হবে। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না? কেন কালোবাজারি মজুতদারীদেরকে ধরতে পারছেন না? এদিকে দিনাজপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে জনগণের পাশে থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। মানুষের দুঃখ কষ্টে মানুষের পাশে থাকেন, তাহলে মানুষও বিএনপির প্রয়োজনে বিএনপির পাশে থাকবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বিএনপির এক দফা দাবি পূরণ হলেও যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে, ততদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার বিকেলে গুলশান কার্যালয়ে সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনী সহ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লিয়াজো কমিটির বৈঠকে শেষে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলের নেতাদের দাবি, সরকার যেভাবে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। অংশ পূরণ হয়েছে,
আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি, আলোচনা করি, সভা সমাবেশ করি এবং আলোচনা করি। ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিসমূহ দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে, আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে এবং আমরা এটাও চাই যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন দেরি করা ঠিক হবে না। দেশের সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই এদেশের গর্বিত নাগরিক, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা শান্তিতে থাকুক, বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিক। বাংলাদেশ যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, মানুষ তা প্রমাণ করেছে। প্রতিবেশীর প্রতি সম্মানটাকে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই, আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনাদের পাক করে কি পাঠাবেন আমরা জিজ্ঞাসা করি না, আমাদের পাক করে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো, আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অতীতে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে মন্তব্য করে আইজিপি বাহারুল আলম বলেন, গেল 15 বছরে দলীয় প্রভাবে এমন কোনো অন্যায় নেই যা পুলিশ করেনি। এজন্য পুলিশ প্রশাসন দুঃখিত এবং লজ্জিত। শনিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পুলিশ বাহিনী পুনর্গঠনের কাজ চলছে জানিয়ে আইজিপি বলেন, ভবিষ্যতে যেন পুলিশ কারো স্বার্থে ব্যবহৃত না হয় সে বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় মিথ্যা মামলার কথা স্বীকার করে তিনি বলেন, নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য যথাযথ তদন্ত করবে পুলিশ। হতে পারে যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই, আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। আমরা পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও, আমি ব্যক্তি হিসেবে আমিও কখনো ধারণা করতে পারি না যে দিস উই ক্যান ডু। ঢাকায় চাঁদাবাজি রুখতে মাঠে নামছে ডিএমপি। 2-1 দিনের মধ্যে চাঁদাবাজদের তালিকা তৈরি শেষ হবে জানিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, তালিকা ধরে দ্রুতই গ্রেফতার অভিযান শুরু হবে। রমনা থানা সিটিজেন ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশকে আগের মতো ব্যক্তি স্বার্থে ব্যবহার না হওয়া এবং জনবান্ধব আচরণ করার আহ্বান জানান ছাত্র জনতা। শিউলি রায়ের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমে যাওয়ায় পরিস্থিতি অনেকটা নাজুক হয়ে পড়ে। পুলিশ সহ অন্যান্য বাহিনী অনেকটা গুছিয়ে উঠলেও ডাকাতি, খুন, ছিনতাই সহ নানা অপরাধ ঘটেছে একের পর এক। পরিস্থিতি উত্তরণের নানা পদক্ষেপ নেওয়া হলেও তেমন সুফল মেলেনি। এবার এলাকা ভিত্তিক অপরাধ কমাতে রমনা থানায় বসবাসরত ছাত্র জনতা ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছে ডিএমপি। সভায় পুলিশের কাছ থেকে সহনশীল আচরণের আশা জানায় ছাত্র জনতা। আমরা চাইবো, আমরা যেভাবে জুলাই এবং আগস্টে সবাই হাতে হাত রেখে কাজ করেছি এবং আমাদের দেশকে রক্ষা করেছি, আমরা যখন স্বাধীন হয়েছি এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। চারদিকে চাঁদাবাজি, লুটতরাজ, দুর্নীতি সব যেটা আগে ছিল, স্বৈরাচারের আমলে ছিল, ফ্যাসিস্টরা করে গেছে, সেটা এখনো চলছে, শুধু স্থান পরিবর্তন হয়েছে। আগে ওই দল করতো, এখন নতুন দল করতেছে, এটা তো আর চেঞ্জ হয় না। তা আমাদের রক্ত দেওয়া, আমাদের ভাইদের শহীদ হওয়া, এটা কি হলো? আমরা চাই আমরা আমাদের পাশ থেকে যতটুকু অবদান রাখবো, আমাদের পুলিশ বাহিনী, আমাদের পুলিশ প্রশাসন তারা যাতে তাদের থেকে ততটুকু অবদান রাখে। আর অপরাধ কমাতে সবার সহযোগিতা চেয়ে ডিএমপি কমিশনার বলেন, 2-1 দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরি শেষ হবে। এরপর খুব শীঘ্রই তাদের গ্রেফতার অভিযান শুরু হবে। চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ
দুর্ভোগ পোয়াচ্ছে। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। দেশকে নতুন করে সাজাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পাশাপাশি সব ধরনের প্রোপাগান্ডা রুখে দিতে হবে। পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন রাজনৈতিক নেতারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রাইভেট কারে থাকা 3 জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় এই মামলা করা হয়। আজ আদালতে 3 আসামির রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে হত্যার বিচার দাবিতে শনিবারও বুয়েটে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। এ সময় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে ঘটনার সুষ্ঠু বিচারের 5 দফা দাবি জানিয়েছে তারা। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। পূর্বাচল 300 ফিট সড়কের নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে বৃহস্পতিবার দিবাগত রাত 3টায় প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয় বুয়েটের সিএসি বিভাগের 2য় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ। গুরুতর আহত হয় তার 2 সহপাঠী মেহেদি হাসান খান ও অমিত সাহা। এই ঘটনায় গাড়ি চালক সহ 3 জনকে আটক করে পুলিশ। গেল শুক্রবার নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে গ্রেপ্তার 3 জনের ডোপ টেস্ট করা হয়। তাদের 2 জনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা। এদিকে সহপাঠীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে 2য় দিনের মতো বিক্ষোভ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে 5 দফা দাবি জানায় তারা। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। মাসুদ হত্যায় গ্রেপ্তার 3 জনই শিক্ষার্থী। এর মধ্যে মুবিন আল মামুন মিরপুর ডিওএইচএস এর বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুনের ছেলে। ঘটনার সময় মুবিনের সঙ্গে ছিলেন মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। রোববার আসামিদের রিমান্ড শুনানি হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। কনকনে ঠান্ডায় জবুথবু কুড়িগ্রাম জেলার মানুষ। দর্শক বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, একেবারে শীতের সকাল, কনকনে ঠান্ডা পড়েছে। জনজীবনে আসলে শীতের প্রভাব কেমন দেখছেন এই শীতের সকালে? জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন যে সকালে কিন্তু আপনাকে যদি দেখাই যে প্রচুর আসলে কুয়াশায় কুড়িগ্রামের যে বিভিন্ন রাস্তাঘাট সেটি কিন্তু আসলে ঢেকে গেছে। বিশেষ করে কিন্তু সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিন্তু কনকনে ঠান্ডায় কিন্তু এখানকার যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু বড় দুর্ভোগে পড়েছে। বিশেষ করে 16 নদ নদীর বেষ্টিত যে নদী পাড়ের যে মানুষজন রয়েছে, যারা অতিদরিদ্র মানুষ, তারা কিন্তু এই শীতে কিন্তু কাবু হয়ে পড়েছে। এছাড়াও কিন্তু আমরা প্রতি বছর দেখে থাকি এই শীতে কিন্তু সরকারের পাশাপাশি কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু শীত বস্ত্র এই জেলায় বিতরণ করে, তেমনটি কিন্তু আমরা দেখছি না। এখন পর্যন্ত সরকারিভাবে কিন্তু 27 লাখ টাকা এবং 12,000 কম্বল 9 উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে, সেটি কিন্তু বিতরণ চলছে। এছাড়াও আবহাওয়া অফিস বলছেন যে এ মাসে কিন্তু 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ এই জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। আপনাকে যদি একটু দেখাতে চাই যে এই সকাল থেকে কিন্তু আমরা দেখেছি এই ঘন কুয়াশা এবং ঠান্ডা উপেক্ষা করে কিন্তু এখানকার যারা শ্রমজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর শ্রেণীর মানুষজন রয়েছে, তারা কিন্তু আসলে কাজের সন্ধানে বাইরে হয়েছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কাজ না করলে তো আসলে তাদের সংসার চলে না, যার ফলে যারা যতই ঠান্ডা হোক তারা কিন্তু কাজে বাইর হয়েছে। এছাড়াও কিন্তু এই ঠান্ডার কারণে কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু শীতজনিত রোগের যে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। জ্যোতি, এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী জুয়েল রানা কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমার সাথে। সাভারে একই রাতে 3 ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ধরনের ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা। প্রশাসন বলছে জোরদার করা হচ্ছে পুলিশি তৎপরতা। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। দেওয়ান ইমনের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ।
শুক্রবার রাতে ঢাকা থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি গাড়িতে যাত্রী বেশে আগেই উঠেছিলেন ডাকাত দল। বাসটি সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রীদের মারধর করে মালামাল লুটে নেয় তারা। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এ সময় আহত হয় অন্তত 4 জন। একই রাতে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে বরযাত্রীবাহী মিনিবাসেও ঘটে ডাকাতির ঘটনা। স্থানীয়রা জানান, গাছ ফেলে রাস্তা অবরোধ করে দুর্বৃত্তরা। গাড়িতে থাকা সবাইকে মারধর করে সর্বস্ব লুটে নেয় তারা। অন্যদিকে আশুলিয়ার কাঠগড়া টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় ঘটে আরও একটি ডাকাতির ঘটনা। প্রাইভেট কারের গতিরোধ করে ডাকাত দল, পরে লুটে নেওয়া হয় মালামাল। ডাকাতি হয়েছে, পরে গাড়ির গ্লাস দেখলাম, সামনের গ্লাস ভাঙ্গা, পিছনের গ্লাস ভাঙ্গা, আর সাইড দিয়ে এভাবে বাইরে বাইরে বাঁকা করে হালাইছে। পুলিশ আসলে, আইনের লোক আসলে দুই জায়গা থাকে, নিরাপদে আমরা শান্তিতে বসবাস করতে পারি। বাগান থেকে গাছ তুলিয়া রাস্তা ব্লক করিয়া অস্ত্রপাতি ধরিয়া যা জিনিস মালপত্র থাকে সব নিয়ে নেয় মারধর করিয়া। ঢাকা আরিচা মহাসড়কে সিএনবি আশুলিয়া সড়কের কলমা এলাকায় প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা। এসব ঘটনায় মালামাল লুট করার পাশাপাশি হচ্ছে প্রাণহানি। সড়ক বাদ স্থাপন আর পুলিশের টহল বাড়ানোর ওপর জোর দিচ্ছে স্থানীয়রা। মাঝে মাঝে দেওয়াল টপকে আসে গ্লাস, গাড়ির গ্লাস ভাঙে আর চিন্তা মানে হয়, খুব আতঙ্কই থাকে। এখানে যে একটা পুলিশের ব্যবস্থা হইতো তাহলে আমাদের পক্ষে ভালো হইতো। রাতে রাস্তার মধ্যে গাছ ফেলানো হয় আধারের মধ্যে, মানে এদিক দিয়ে যদি লাইটের ব্যবস্থা করা হয় আর পুলিশ মোতায়েন করা হয় তাহলে আমাদের আসা যাওয়া সুবিধা হয় আর কি। রাত করে সিঙ্গেল দেয় 3-4 জনে, সিঙ্গেল দিয়ে লেজার লাইট আছে ওইটা ধরার পরে সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পরে বলে আমরা পুলিশের লোক, এগুলো বললে 3-4 জন উঠে কয় গাড়ি চাপাও। রাত্রি অনেক সময় গাছ কেটে ফেলে, আবার অনেক সময় কুয়াশার মধ্যে ইটু মারে, বিটি দাঁড়ায় থাকে বা ছেলে পেলে সাইডে দাঁড়ায় থাকে, দেখা যায় না, হয়তো গাড়ি সোলোর মধ্যে ভাঙা মধ্যে যখন ব্রেক মারে তখন দৌড় মারে চলে আসে। 3 ডাকাতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পুলিশি তৎপরতা আরো জোরদার করা হবে বলে জানায় পুলিশ। যে জায়গায় আমরা যেগুলো ভালনারেবল সেখানে আমরা 24 ঘন্টা তৎপরতার মধ্যে থাকবে পুলিশ, যাতে আমরা আশা করি যে ভবিষ্যতে আর এরকম হবে না, অপ্রীতিকর ঘটনা ঘটবে না। 3 ডাকাতির ঘটনার পর সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। নিউজ ডেস্ক, দেশ টিভি। শেরপুরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জেলার নালিতাবাড়ি উপজেলার পানিহাতা পাহাড় ঘেঁষা নদীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে পাহাড় ঘেঁষা ভোগাই নদীতে 2 শিক্ষার্থী গোসল করতে নামে। এ সময় একজন পানিতে ডুবে যেতে থাকলে অন্যজন বাঁচানোর চেষ্টা করে। এক পর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। নিহতরা হলেন এইচএসসি পরীক্ষার্থী মিহান ও 7ম শ্রেণীর শিক্ষার্থী সাজিদ। তার সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত অনুসন্ধান শুরু করে ডুবুরিরা। এক পর্যায়ে নদী থেকে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নানা সমস্যায় জর্জরিত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি। 50 শয্যার এ হাসপাতালে 25 জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র 6 জন। নেই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। এ কারণে চরম ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান, তিতাসের রিপোর্ট। সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুর। এই উপজেলায় বসবাস 8 লক্ষ মানুষের। বৃহত্তর এ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র ভরসা 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে দীর্ঘদিন ধরে দালালের দৌরাত্ম্য ও চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এ হাসপাতালটি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের সাধারণ মানুষ। 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হলেও এখানে গাইনি, অর্থোপেডিক্স, সার্জারি সহ ইএনটি বিভাগের নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। 25 জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 6 জন। প্রায় 1 যুগ ধরে বন্ধ রয়েছে এক্স-রে বিভাগ। সংকট রয়েছে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামেরও। ফলে প্রতিনিয়তই চরম ভোগান্তির শিকার হচ্ছে রোগী ও স্বজনেরা। হাড়ের ডাক্তার নাই, হার্টের ডাক্তার নাই, এসব ডাক্তারগুলো আমাদের প্রয়োজন। তারপরে এক্সরে করার মেশিন আমাদের নাই, সেই মেশিনের প্রয়োজন। এখন হাসপাতালের সেবা কিছুই আমরা পাইনি, খালি কাটি দিছে, ভর্তি হওয়ার সিস্টেম খালি। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষাই করতে হয় বাইরে থেকে। দালালদের দৌরাত্মে গুনতে হয় বাড়তি টাকাও। সম্পূর্ণ দালাল মুক্ত এবং সিন্ডিকেট মুক্ত হসপিটাল চাই, যেখানে দালাল ছাড়া কোনো কাজ নাই।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নানা প্রতিকূলতার মধ্যেও সর্বাত্মক চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছেন তারা। এখানে আমার গাইনি কনসালটেন্ট নেই, তারপরে অর্থোপেডিক্স কনসালটেন্ট নেই, সার্জারি কনসালটেন্ট নেই, ইএনটি নেই। আর জনবল সংকট সহ সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস জেলা সিভিল সার্জনের। চিকিৎসক সংকট আমি বলবো না, কিছুটা স্বল্পতা রয়েছে। তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্বল্পতা রয়েছে, যেটার ইতিমধ্যে কিন্তু আমরা সার্কুলার দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে এবং নিয়োগটা সম্পূর্ণ হলে এই স্বল্পতা দূর হয়ে যাবে। 8 লক্ষ মানুষের চিকিৎসা সেবার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটির সকল সমস্যা নিরসনে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের জনসাধারণের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কুড়িগ্রামের 5 গ্রামের কমপক্ষে 25,000 মানুষ। ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি সাঁকো দিয়ে পারাপারে ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর সেতু নির্মাণের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি। আর বরাবরের মতোই সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে প্রশাসন। কুড়িগ্রাম থেকে সহকর্মী জুয়েল রানা তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। কাঠের ভাঙা সাঁকোর নিচে পাতানো হয়েছে নড়বড়ে বাঁশের সাঁকো। শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে চন্দ্রখানা ফুলসাগর ছড়ার উপরের দৃশ্য এটি। চিকিৎসা থেকে বাজার সব প্রয়োজনেই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের মানুষের ভরসা অস্থায়ী এই ব্যবস্থা। স্থানীয়রা জানান, আবাসন প্রকল্প সহ পাশের গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়কে 17 বছর আগে এটা নির্মাণ করা হয়। শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় দুর্ভোগ বাড়ে এ এলাকার প্রায় 25,000 মানুষের। বাচ্চা স্কুলে যেতে পারে না, বন্যার সময় বৃদ্ধ লোক এখানে হাঁটতে পারে না, কোনো মতো একটা বাঁশের টাত দেওয়া হয়, একটা টাত দিয়ে একজন শুধু যাইতে পারে। ওপার এপারের লোক মিলে আমরা নিজের অর্থ খরচ করিয়া যতটুকু পারি যাতায়াত ব্যবস্থা করছি। একটি পাকা সেতু নির্মাণের জন্য জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসনকে বারবার অবগত করা হলেও ব্যবস্থা নেয়নি কেউ। ফলে নিজেদের পাশাপাশি অসুস্থ রোগী ও স্কুল মাদ্রাসা গ্রামী সন্তান সহ যাতায়াতে বিপাকে পড়েছেন তারা। আমার পথ নাই, রাস্তা নাই, গাড়ি নাই, কোনো নাই, আমার কি কষ্ট চলি। সবাই বলে যে আসি হয় হইতেছে না। এই 16-17 বছর ধরে আমাদের খুব লাঞ্ছিত হচ্ছি, বিভ্রান্ত পড়িয়েছি। বর্ষার সময় যাওয়া আসা একবারে হয় না। সাঁকোর জরাজীর্ণতার কথা স্বীকার করে বরাদ্দ পাওয়া সাপেক্ষে স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। আমাদের বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে এই সাঁকোটিকে স্থায়ী কোনো ব্রিজে রূপান্তর করা যায় কিনা চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আমরা আশা করি হয়তো বা ভবিষ্যতে বরাদ্দ পেলে আমরা এখানে স্থায়ী একটি ব্রিজ নির্মাণ করতে সক্ষম হব। 2008 সালে নির্মাণ করা হয় 60 মিটার দৈর্ঘ্যের কাঠের সাঁকোটি, কিন্তু নির্মাণের 5 বছরের মাথায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এটি। দুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটি নির্মাণ দেখতে চায় এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের খুঁজে বের করতে ভারতের দিল্লির সব স্কুলে নির্দেশ দেওয়া হয়েছে। অফিস আদেশে এই নির্দেশনা দেয় দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন MCD। একই সঙ্গে শিক্ষার্থীদের ভর্তির সময় পরিচয় সঠিকভাবে যাচাই বাছাইয়ের নির্দেশনাও দেওয়া হয়। আরো জানাচ্ছেন আফরিন মৌ। ভারত বাংলাদেশ সম্পর্ক এবার নিল নতুন মোড়। অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের খুঁজে বের করতে নির্দেশনা দিল দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন MCD। বুধবার এক বিবৃতিতে দিল্লির সব স্কুলে শিক্ষার্থীদের ভর্তির সময় পরিচয় সঠিকভাবে যাচাই বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়। বিধানসভা নির্বাচনের আগে এমন নির্দেশ জারি নিয়ে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার এ খবর প্রকাশ করে ভারতীয় একাধিক গণমাধ্যম। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সেক্রেটারিয়েট আদেশ দেওয়ার কয়েকদিন পরই এর নির্দেশনা এলো। শুধু শিক্ষার্থীরাই নয়, পাশাপাশি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কথিত দখলকৃত এলাকা খালি করার নির্দেশনাও দিয়েছে MCD। এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এরই মধ্যে কোনো জন্ম সনদ ইস্যু করা হয়েছে কিনা তার জন্য একটি বিশেষ দল তৈরির কথাও বলা হয়। এছাড়া MCDর সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও আঞ্চলিক কর্মকর্তাদের উপযুক্ত ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
এই নির্দেশনার প্রতিক্রিয়া জানিয়েছেন আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিং। বলেন, এমসিডির এই আদেশের মাধ্যমে অবৈধ অভিবাসীদের নামে পূর্বাঞ্চলীয় সম্প্রদায়কে অপমান ও অসম্মান করার চেষ্টা করছে। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বাংলাদেশ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2024 সাল ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের সংখ্যা ছিল চরমে। এবছরই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। শেষ পর্যন্ত হিজবুল্লাহর সঙ্গে নেতানিয়াহুর প্রশাসন যুদ্ধবিরতিতে গেলেও ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি গাজাবাসীর। বছরের শেষে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অন্যতম আলোচিত ঘটনা। বিশ্লেষকরা বলছেন যে 2024 সালে নেতানিয়াহুর ভাগ্য একটু বেশি সহায়ক হলেও প্রতিকূল ছিল ইরানের। আরো জানাচ্ছেন আফরিন মৌ। 2024-এ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ছিল বেশ টানটান উত্তেজনাপূর্ণ। গাজায় আগ্রাসনের জবাবে 2023 সাল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ। এর ভয়ঙ্কর জবাবের হুঁশিয়ারি দিয়ে 17 সেপ্টেম্বর ইরান সমর্থিত গোষ্ঠীটিকে গোড়া থেকে উপড়ে ফেলার লক্ষ্যে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি 2024-এ। 45,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যুর পরও হামাস নির্মূলের নামে উপত্যকায় চলছে তাণ্ডব। খাদ্য সংকটে থাকা গাজার মানবিক পরিস্থিতি আরও করুণ করে তুলতে জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWকে নিষিদ্ধে আইনও পাশ করে নেতানিয়াহু প্রশাসন। বছরটা মোটেও ভালো ছিল না ইরানের জন্য। ইসরায়েল এই বছর যতটা আগ্রাসী ছিল তেহরানের পক্ষে ততটা সম্ভব হয়নি। ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ মে মাসে গুরুত্বপূর্ণ নেতার দুর্ঘটনায় মৃত্যুটি। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর প্রধানকে হত্যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এ দেশকে পঙ্গু করার লক্ষ্যে বেশ সফলতাও দেখিয়েছে ইসরায়েল। মাত্র 12 দিনে বিদ্রোহীদের হামলার মুখে সিরিয়া ছেড়ে পালাতে বাধ্য হয় ইরানের মিত্র আসাদ। এ উত্তেজনাকে কাজে লাগিয়ে তড়িঘড়ি করে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় নেতানিয়াহু। পুরো বছর ধরেই তেহরান তেল আবিবের যুদ্ধের শঙ্কাও ছিল চরমে। এপ্রিলে দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার প্রতিশোধে নিজেদের মাটি থেকে প্রথমবারের মতো এ বছরই হামলা চালায় তেহরান। স্বীকার না করলেও ব্যাপক ক্ষতির মুখে পড়ে নেতানিয়াহু প্রশাসন। সেই সঙ্গে প্রশ্নের মুখে পড়ে তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সব দিক দিয়ে কোণঠাসা হলেও নিজেদের দুর্বলতা চোখের সামনে ভেসে উঠেছে তেহরানের। শেষ পর্যন্ত আরও শক্তিশালী হয়ে নেতানিয়াহুর প্রতিটি আঘাতের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।